এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা মেন্টাল হেলথ নার্সিং বা সাইকিয়াট্রিক নার্সিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছে তোমাদের ক্ষেত্রে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজকে বিহেভিয়ার থেরাপি নিয়ে আলোচনা করব। সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সামিনেশানে বিহেভিয়ার থেরাপি, সাইকোথেরাপি, কগনিটিভ থেরাপি, গ্রুপ থেরাপি এই বিভিন্ন থেরাপি সম্পর্কিত কোশ্চেন আসে। 5 থেকে 6 মার্কসের একটা কোশ্চেন আসে। প্রায় প্রতি বছরই কোনো না কোনো একটা থেরাপি থেকে কোশ্চেন আসে। তো বিহেভিয়ার থেরাপি নিয়ে আমরা আজকাল ডিসকাস করছি। এখানে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো অনেকের কঠিন মনে হতে পারে। অবশ্যই সেগুলোর মিনিং বা তার রিলেটেড যদি কোনো ওয়ার্ড তোমরা ইউজ করতে পারো সেটা খুবই ভালো হয়, কারণ তোমার লিখতে তখন সুবিধা হবে। দেখো, বিহেভিয়ার থেরাপি এর প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন দেবো বা ডেফিনেশন তোমরা দিতে পারো। বিহেভিয়ার থেরাপি ইজ এ ফর্ম অফ সাইকোথেরাপি। এটা এক ধরনের সাইকোথেরাপি যেটা মেন্টাল ইল পেশেন্ট বা সাইকিয়াট্রিক পেশেন্টদেরকে দেওয়া হয়, হুইচ ইনভলভস আইডেন্টিফাইং ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার। যাতে বা যেই থেরাপিতে কোনো ইন্ডিভিজুয়ালের মধ্যে যে সমস্ত খারাপ ব্যবহার বা ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার রয়েছে সেগুলোকে খুঁজে বের করা হয়, অ্যান্ড সিকিং টু কারেক্ট দোজ, এবং সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করা হয় বা কারেক্ট করার চেষ্টা করা হয় বাই অ্যাপ্লাইং প্রিন্সিপাল অফ লার্নিং। শিক্ষার যে নীতি বা শিক্ষণ নীতি এটিকে ব্যবহার করে এই কাজটা করা হয়। তো আরও সহজ করে লিখতে পারো, বিহেভিয়ার থেরাপি ইজ এ প্রসেস of identifying individuals' behavioral problem and trying to rectify this through principle of learning. এবার সহজ ভাষায় তোমার মতো করে লিখতে পারো। এবার এই যে থেরাপি, এটা দুটো থিওরি থেকে এসেছে। এক ইভান প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং মডেল এবং বিএফ স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং মডেল। এই দুটো মডেলকে মিক্সড করে এই থিওরিটা সেট আপ করা হয়েছে। এবার আসছে আমরা বিহেভিয়ার টেকনিক। বিহেভিয়ার টেকনিক কীভাবে আমরা খারাপ বিহেভিয়ারটাকে ভালো বিহেভিয়ারে রূপান্তরিত করব। তার জন্য প্রথমে রয়েছে সিস্টেমিক ডিসেনসিটাইজেশন, এটা একটা রয়েছে। আরও স্টেপ রয়েছে ফ্লাডিং, অ্যাভারশন থেরাপি। এবার স্কিনারের যে অপারেন্ট কন্ডিশনিং থেরাপি বা মডেল বললাম, সেই মডেলটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতিটা মডেলের আন্ডারে 2 থেকে 3টে পয়েন্ট রয়েছে। প্রথমে আমরা সিস্টেমিক ডিসেনসিটাইজেশন মডেলটা আলোচনা করি। তো এখানে কি করা হয়, সিস্টেমিক ওয়েতে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ কোনো একটা স্টিমুলাসকে বা যার জন্য আমার অ্যাংজাইটি হচ্ছে, যার জন্য আমি খারাপ ব্যবহার করছি, সেটাকে ডিসেনসিটাইজ করে দেওয়া হয়, সেটাকে আমার মধ্য থেকে বিলুপ্ত করে দেওয়া হয়। তো এখানে কী কী প্রসেস রয়েছে, রিল্যাক্সেশন ট্রেনিং, যেখানে মানুষ কীভাবে নিজেকে কন্ট্রোল করবে, কীভাবে নিজেকে রিল্যাক্স করবে সেটা শেখানো হয়। দ্বিতীয়, হায়ারার্কি কনস্ট্রাকশান। এখানে যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত ভাবনাগুলো, যে সমস্ত কন্ডিশানগুলো ভাবলে আমার মধ্যে কষ্ট হয়, আমার অ্যাংজাইটি ফিল হয়, সেগুলোকে নোট ডাউন করতে হবে। তৃতীয়ত, যেগুলো আমি নোট ডাউন করলাম, যেগুলো ভাবলে আমার খারাপ লাগে, সেগুলোকে এক এক করে ডিসেনসিটাইজ করব। এবার সিস্টেমিক ডিসেনসিটাইজেশন প্রসেসে কী বলেছে, ইন দিস পেশেন্ট অ্যাটেন্ড এ কমপ্লিট স্টেট অফ রিল্যাক্সেশন। এক্ষেত্রে পেশেন্টকে একদম রিল্যাক্স করে দেওয়া হয়, পুরো শান্ত কন্ট্রোল করে দেওয়া হয়। অ্যান্ড দেন আর এক্সপোজড টু স্টিমুলাস হুইচ এলিসিটস অ্যাংজাইটি রেসপন্স। এলিসিটস মানে হচ্ছে এক্সপোজ করা, বা যে সমস্ত কন্ডিশানগুলো ভাবলে আমার খারাপ লাগে সেই খারাপ কন্ডিশানগুলোকে আমাকে ভাবতে বলা হয়। প্রথমে আমাকে রিল্যাক্স করা হলো, তারপর আমাকে বলা হলো তুমি এমন কিছু একটা ভাবো যেটা ভাবলে তোমার খারাপ হয় বা কষ্ট হয়, সেটাকে তোমাকে ভাবতে বলা হয়। এবার এই যে 3টে পার্ট রিল্যাক্সেশন ট্রেনিং, দিজ আর ভ্যারিয়াস মেথডস হুইচ ক্যান বি ইউজড টু ইনডিউস রিল্যাক্সেশন। এগুলো হচ্ছে সে সমস্ত মেথড যেগুলোর মাধ্যমে কোনো একটা ব্যক্তিকে আমরা রিল্যাক্স করি বা শান্ত করি। কী কী মেথড রয়েছে, যেমন যোগা বা মেডিটেশন। যোগা করলে, শরীর ব্যায়াম করলে শরীরটা অনেকটা শান্ত থাকে। হিপনোসিস বা আমাদের মাসেল রিল্যাক্সেশন, যেটাকে বলা হয় হিপনোসিস। মেন্টাল ইমাজিনারি, ধরো কারো কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে তাকে বলা হয় তুমি এমন কিছু ভাবো যেটা তোমার ভাবলে আনন্দ হয় বা তুমি শান্ত হয়ে যাবে। তো ইমাজিনারি বা মেন্টাল ইমাজিনারি করতে বলা হয়। এই সমস্ত টেকনিকের মাধ্যমে কোনো ব্যক্তিকে রিল্যাক্সেশন করা হয়। প্রথমেই আগে ওই ট্রেনিংগুলো দেওয়া হলো। দ্বিতীয়ত কী বলা হচ্ছে, হায়ারার্কি কনস্ট্রাকশন। হেয়ার দ্য পেশেন্ট ইজ আস্কড টু লিস্ট অল দ্য কন্ডিশনস হুইচ প্রভোক অ্যাংজাইটি ইন এ ডিসেন্ডিং অর্ডার। এখানে বলা হয় তোমার যে সমস্ত কন্ডিশানগুলো বা যে সমস্ত ঘটনাগুলো ভাবলে তোমার কষ্ট হয়, সেগুলোকে তুমি সাজিয়ে রাখো। কীভাবে সাজাবে, ডিসেন্ডিং অর্ডারে। যেটা তোমার ভাবলে কম কষ্ট হয় সেটা নিচে রাখলে, যেটা ভাবলে একটু বেশি কষ্ট হয় সেটা তার উপরে রাখলে, যেটা ভাবলে প্রচুর কষ্ট হয় সেটা সবার উপরে রাখলে। এইভাবে নিচ থেকে যেটা কম হয় সেটা নিচে, যেটা থেকে ভাবলে বেশি কষ্ট হয় সেটা আরও উপরে, এইভাবে নিচ থেকে উপর পর্যন্ত সাজালে। এইভাবে সাজাতে বলা হয় হায়ারার্কি কনস্ট্রাকশান এই পর্যায়ে।
যখন তোমার সাজানো কমপ্লিট হয়ে গেল, তখন আসছি আমরা তৃতীয় নম্বর স্টেজে, ডিসেনসিটাইজেশন অফ দ্য স্টিমুলাস। একদম নিচে যেটাকে আমরা রেখেছিলাম হায়ারার্কি কনস্ট্রাকশনের সময়, এটাকে তোমাকে প্রথমে ভাবতে বলা হয় তুমি ওইটাকে ভাবো, এবং তোমার যখনই মনে হবে এটাকে ভাবলে আমার কষ্ট হচ্ছে, যে মুহূর্তে থেকে তোমার কষ্ট হবে সেই মুহূর্তে তুমি একটা সিগন্যাল দেবে যে আমি আর পারছি না, আমার কষ্ট হচ্ছে। এবং তুমি সিগন্যাল দেওয়ার পর যখনই তোমার কষ্ট হবে, তোমাকে ডাইরেক্ট বলা হবে তুমি মেডিটেশন করো, তুমি যোগা করো, বা যেভাবে তুমি ভাবলে নিজেকে রিল্যাক্স করতে পারবে তুমি রিল্যাক্স করো। এইভাবে বারংবার যখন এই ঘটনাটা ঘটানো হবে, এই প্রসেসটা তাকে করানো হবে, তখন অটোমেটিক্যালি যার জন্য তার কষ্ট হচ্ছিল, যেই ঘটনাটা ভাবলে তার কষ্ট হচ্ছিল, সেটা অটোমেটিক্যালি তার সয়ে যাবে। তখন সে বারবার ভাবলেও সেই ঘটনার জন্য তার আর কোনো কষ্ট হবে না। এটাই 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে। ইট ক্যান বি ডান আইদার ইন রিয়ালিটি অর ইমাজিনারি। এটা ভেবে করা যেতে পারে বা রিয়েলিটিতে করা যেতে পারে। ভেবে কীভাবে করা যেতে পারে? ধরো কেউ মাধ্যমিকে কোনো একটা ভালো ছেলে মাধ্যমিকে কোনো একটা সাবজেক্টে যে কোনো কারণে ফেল করে গেছে, সে এখন উচ্চ মাধ্যমিক দেবে বা 11-এ পড়ছে। তো 11-এ সেই ছাত্রটাকে বলা হলো তুমি ভাবো যে আমি মাধ্যমিকে এই সাবজেক্টে ফেল করেছিলাম। তো সে যখন প্রথমবার ভাবলো যে আমি এত ভালো ছাত্র হয়েও ওই সময় ফেল করেছিলাম, তখন তার একটা এমনিতেই কষ্ট হবে। তো যখনই তার কষ্টটা হবে সে বলবে যে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে এই ঘটনাটা ভাবলে, তখন তাকে বলা হবে আর ভাবতে হবে না, তুমি একটু যোগা করো বা রিল্যাক্স হও। সে রিল্যাক্স হলো। এইভাবে তাকে বারবার এই ঘটনাটা করতে বলা হলো, তখন আর কিছু মনে হবে না, কারণ এটা তার অভ্যাস হয়ে গেছে, সে এটাকে কন্ট্রোল করতে পেরেছে। আর যদি রিয়েলিটিতে কী হয়, তুমি একটা ধরো কাজ করবে বা যখন কোনো কাজ করতে গেলে তোমার কষ্ট হয়, তুমি করতে পারো না, তো বারবার সেই কাজটাকে প্র্যাকটিস করো, দেখবে অটোমেটিক্যালি সেই কাজটা করতে পারবে। তো রিয়ালিটিতে বা ইমাজিনারির মাধ্যমে এইভাবে কোনো একটা ঘটনাকে বা কোনো একটা স্টিমুলাসকে ডিসেনসিটাইজ করা যায়। অ্যাট ফার্স্ট দ্য লোয়েস্ট আইটেম কনফ্রন্টেড। এখানে সব থেকে নিচে যেটা ছিল হায়ারার্কি কনস্ট্রাকশনের নিচে যেটা ছিল সেটাকে কনফ্রন্টেড বা সামনে আনা হয় বা সেটার এগেনস্টে লড়াই করা হয় প্রথমে। দ্য পেশেন্ট ইজ অ্যাডভাইসড টু সিগনাল হোয়েন এভার অ্যাংজাইটি ইজ প্রডিউসড। এক্ষেত্রে পেশেন্টকে বলা হয় তুমি সিগন্যাল দেবে যখনই তোমার মধ্যে অ্যাংজাইটি হবে বা কষ্ট হবে। অ্যান্ড উইথ ইচ সিগন্যাল, এবং প্রতিটা সিগন্যালের ক্ষেত্রে দ্য পেশেন্ট ইজ আস্কড টু রিল্যাক্স, এবং তারপরে যখনই তার কষ্ট হচ্ছে পেশেন্টকে বলা হয় তুমি নিজে রিল্যাক্স হও। আফটার ফিউ ট্রায়াল দ্য পেশেন্ট ইজ এবেল টু কন্ট্রোল অ্যাংজাইটি গ্র্যাজুয়ালি। অনেকবার ট্রায়াল করার পর পেশেন্ট নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারে। তো কোন কোন ক্ষেত্রে এইটা করা হয়, ইন্ডিকেশান কী কী রয়েছে? এক, ফোবিয়া, অবসেশন, কম্পালশন। যে সমস্ত পেশেন্টের এই সমস্ত ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে এই সিস্টেমিক ডিসেনসিটাইজেশন প্রসেসটা কন্ডাক্ট করা হয়। দ্বিতীয় রয়েছে ফ্লাডিং। ফ্লাডিংয়ের ক্ষেত্রে কী হয়, ধরো সাঁতার দিয়েই আমরা উদাহরণটা দিই, কোনো একজন ছেলে সাঁতার জানে না বা সে সাঁতার কাটতে ভয় পায়, তো তাকে কী করা হলো, তার বন্ধু কয়েকজন মিলে গেল, জলে নিয়ে গিয়ে তাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে তার কাছাকাছি থেকে তার বন্ধুরা যারা ছিল তারা সরে গেল। তখন সে কী করবে, যে সাঁতার জানে না, হয় তার দুটো উপায় আছে, এক, সাঁতারে তাকে ওখান থেকে ডাঙিয়ে আসতে হবে, অথবা তার পরিস্থিতি কিন্তু খারাপ হতে পারে। তো এক্ষেত্রে প্রাণের ভয়ে দেখবে সে অটোমেটিক্যালি নিজেই কোনো ক্রমে ডাঙায় আসার চেষ্টা করবে। এটা হচ্ছে ফ্লাডিং মেথড। ইন দিস দ্য পারসন ইজ ডাইরেক্টলি এক্সপোজড টু দ্য ফোবিক স্টিমুলাস অ্যান্ড উইথ এসকেপ ইজ মেড ইম্পসিবল। এক্ষেত্রে যেটাকে সে ভয় পায় কোনো পেশেন্ট, সেখানে তাকে ছেড়ে দেওয়া হয়, এবং সেখান থেকে সে যাতে না ফিরে আসতে পারে বা তাকে যাতে কোনোভাবে না সাহায্য করা হয় সেটা দেখা হয়। তাকে ছেড়ে দেওয়া হলো কিন্তু তাকে কোনো সাহায্য করা হলো না। প্রোলংড কন্ট্যাক্ট উইথ দ্য স্টিমুলাস অ্যান্ড থেরাপিস্ট গাইডেন্স হেল্প দ্য পেশেন্ট টু কন্ট্রোল অ্যাংজাইটি। তাকে যদি বারবার এই ঘটনাটা করা হয় তাহলে সে অটোমেটিক্যালি শিখে যাবে। এক্ষেত্রে ধরো যাকে ছেড়ে দিলাম সে সাঁতার জানে না, কোনো রকমে আসতে পারছে না, সেক্ষেত্রে কি তার বন্ধুরা তাকে হেল্প করবে না? অবশ্যই করবে, কিন্তু সবার শেষে যখন দেখবে সে আর পারছেই না তখন হেল্প করবে। সেরকমই এক্ষেত্রেও থেরাপিস্ট যে রয়েছে সে কিন্তু গাইড করবে। আরও একটা উদাহরণ দিই, ধরো কোনো পেশেন্টের ক্লস্ট্রোফোবিয়া আছে, অর্থাৎ সে কোনো একটা বদ্ধ জায়গায় থাকতে খুবই ভয় পায়, একটা বন্ধ অন্ধকার ঘরে তাকে যদি রেখে দেওয়া হয় সে খুবই ভয় পায়। তো এক্ষেত্রে ইচ্ছা করেই ওই পেশেন্টকে কোনো একটা অন্ধকার ঘরে বা বদ্ধ ঘরে রেখে দেওয়া হলো, রেখে দিয়ে তাকে একাকে রেখে দিয়ে বাইরে থেকে লক করে দেওয়া হলো।
তো এক্ষেত্রে সে এমনিতে ভয়ে প্রথম চিৎকার করবে, অনেক ভয় পাবে, কিন্তু তাকে দরজা খুলে দেওয়া হবে না বাইরে আসার জন্য। তো এটা বারবার ধরে যখন এই ঘটনাটা ঘটানো হবে, সে অটোমেটিক্যালি সেটা সহ্য করে নেবে বা সেটা থেকে সে বেরিয়ে আসতে পারবে। তার যে ভয় ছিল সেই ভয়টা অটোমেটিক্যালি কেটে যাবে। তো ইন্ডিকেশন কী কী রয়েছে? স্পেসিফিক ফোবিয়া, যে সমস্ত পেশেন্টের অ্যাক্রোফোবিয়া, অ্যাগোরাফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া, গ্যামোফোবিয়া এই ধরনের ফোবিয়াগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্ট দেওয়া হয়। অ্যাভারশন থেরাপি, অ্যাভারশন থেরাপিতে কী করা হয়? ইট ইনভলভস পেয়ারিং অফ প্লিজেন্ট স্টিমুলাস উইথ অ্যান আনপ্লিজেন্ট স্টিমুলাস বা রেসপন্স। এক্ষেত্রে একটা প্লিজেন্ট অর্থাৎ আনন্দদায়ক মুহূর্তের সঙ্গে আর একটা কষ্টদায়ক মুহূর্তের পেয়ার ঘটানো হয়, বা একসাথে দুটো এমন একটা কাজ, কোনো একটা কাজ করলে তুমি আনন্দ পাবে তার সাথে কষ্ট পাবে, এরকমভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়। ধরো যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তার জন্য এমন স্মোকিং বা এমন কোনো সিগারেট নিয়ে আসা হলো যেটা খেলে সে যেমন প্লিজার হবে, তার যেমন আনন্দ হবে, তার সাথে সাথে স্মোক করার সাথে সাথেই তার শরীরে কোনো একটা চেঞ্জেস ঘটবে বা তাকে শক দেওয়া হবে বা কোনো একটা ঘটনা তার সাথে ঘটবে। যেমন সে স্মোক করে নিজে আনন্দ পাচ্ছে, তার সাথে সাথে তাকে একটা কষ্টও দেওয়া হচ্ছে। এভাবে একটা কাজের সাথে সাথে পরপর দুটো, এক প্লিজেন্ট রেসপন্স এবং আরেকটা আনপ্লিজেন্ট রেসপন্স দেওয়া হচ্ছে। যখনই স্মোক করবে তখনই তার হয় ইলেকট্রিক শক দেওয়া হবে বা তাকে কোনোভাবে আনপ্লিজেন্ট রেসপন্স দেওয়া হবে। বা কেউ যদি অ্যালকোহল খায় সেক্ষেত্রে তার অ্যালকোহল খাওয়ার সাথে সে নিজে প্লিজেন্ট হচ্ছে, নিজে আনন্দ থাকছে, কিন্তু তাকে তার যে বন্ধুরা তাকে অ্যাভয়েড করছে। তো এভাবে একটা প্লিজেন্ট কন্ডিশনের সঙ্গে যখন আরেকটা আনপ্লিজেন্ট কন্ডিশনকে অ্যাড করে দেওয়া হবে, তখন অটোমেটিক্যালি সে স্মোকিং করা বা অ্যালকোহলটা ছেড়ে দেবে। এমন কন্ডিশনে তখন পৌঁছে যাবে, তখন যদি তার কাছে আনপ্লিজেন্ট যে কন্ডিশনটা ছিল, রেসপন্সটা ছিল, সেটা নাও থাকে, সে প্লিজেন্ট কন্ডিশনটাকে ছেড়ে দেবে। ধরো স্মোক করছে, সে ইলেকট্রিক শক খাচ্ছে, আবার স্মোক করছে, আবার ইলেকট্রিক শক খাচ্ছে। তো এভাবে হতে হতে সে পেশেন্ট অটোমেটিক্যালি বুঝতে পারবে যে আমি যখনই স্মোক করছি তখনই আমাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। তো এমন কন্ডিশনে এটা হয়ে গেল, তাকে আর ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে না, তা সত্ত্বেও সে আর স্মোক করছে না। তো এই পর্যায়ে তাকে নিয়ে যেতে হবে, বারংবার চেষ্টা করে বারংবার কোনো একটা থেরাপির মাধ্যমে তাকে সেই স্মোকিং থেকে ছাড়িয়ে আনা হলো। এটা হচ্ছে অ্যাভারশন থেরাপি। এবার স্কিনারের যে অপারেন্ট কন্ডিশনিং মডেলটা আমরা বললাম, সেই অপারেন্ট কন্ডিশনিং মডেলের আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে। এবার অপারেন্ট কন্ডিশনিং মডেলে কী আছে? অপারেন্ট কন্ডিশনিং মডেলে বলা হয়েছে, হয় তুমি কাকেও রিএনফোর্স করো, কোনো একটা কাজ করতে বাধ্য করো, অথবা তাকে রিওয়ার্ড করো, অথবা তাকে পুরস্কৃত করো। এই দুটোভাবে কারো বিহেভিয়ারে চেঞ্জেস ঘটানো যেতে পারে। অপারেন্ট কন্ডিশনিং প্রসিডিওরের মাধ্যমে যে 3টে মেথড রয়েছে, এক হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং প্রসিডিওর টু ইনক্রিজ অ্যাডাপটিভ বিহেভিয়ার, কোনো একটা অ্যাডাপটিভ বিহেভিয়ার অর্জন করার জন্য তার সাথে এই থেরাপিটা দেওয়া হচ্ছে। আরও একটি রয়েছে অপারেন্ট কন্ডিশনিং প্রসিডিওর টু টিচ নিউ বিহেভিয়ার, কোনো একটা নতুন বিহেভিয়ার শেখানোর জন্য এই থেরাপিটা দেওয়া হচ্ছে। এবং আরেকটি রয়েছে অপারেন্ট কন্ডিশনিং প্রসিডিওর টু ডিক্রিজ ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার, ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার যেটা ছিল সেটাকে কমানোর জন্য এই প্রসেসটা বা এই মডেলের ট্রিটমেন্ট করা হচ্ছে। তো 3টে দেখলাম, এক নিউ কোনো একটা বিহেভিয়ার শেখানোর জন্য, 2 ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার সেটাকে ডিক্রিজ করার জন্য, 3 অ্যাডাপটিভ বিহেভিয়ারকে ইনক্রিজ করার জন্য। এবার প্রথমেই রয়েছে আমাদের অপারেন্ট কন্ডিশনিং প্রসিডিওর টু ইনক্রিজ অ্যাডাপটিভ বিহেভিয়ার। এখানে কী করা হচ্ছে? পজিটিভ রিএনফোর্সমেন্ট, পজিটিভলি তাকে রিএনফোর্স করা হচ্ছে। হোয়েন এ বিহেভিয়ারাল রেসপন্স ইজ ফলোড বাই এ রিওয়ার্ডিং ইভেন্ট সাচ এস গিফট, প্রেজ, ফুড ইটিসি টেন্ডস টু বি স্ট্রেনথেনড অ্যান্ড অকার্স মোর ফ্রিকুয়েন্টলি। এক্ষেত্রে কী করা হয়? কেউ যদি কোনো একটা কাজ করে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। ধরো কোনো একটা বাচ্চাকে বলা হলো তুমি একটা হাতের কাজ করে নিয়ে আসো, বা তুমি তোমার নিজের পড়াশোনাটা করে নাও, তাহলে তোমাকে একটা গিফট দেওয়া হবে, তোমাকে একটা পেন দেওয়া হবে, তোমাকে একটা খাতা দেওয়া হবে। তাহলে যদি বলা হয়, সে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে সে তার হাতের কাজ করছে, তার পড়াশোনা করছে। এটা হচ্ছে পজিটিভ রিএনফোর্সমেন্ট থেরাপি। আরও থেরাপি রয়েছে টোকেন ইকোনমি। এক্ষেত্রে কী করা হয়? দিস প্রোগ্রাম ইনভলভস গিভিং টোকেন রিওয়ার্ডস ফর অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার পারফর্মড বাই দ্য পেশেন্ট। এক্ষেত্রে পেশেন্ট যদি ভালো ব্যবহার করে, গুড বিহেভিয়ার করে, সেক্ষেত্রে তাকে একটা টোকেন দেওয়া হয়। লেটার দিস টোকেনস ক্যান বি এক্সচেঞ্জ টু বাই গিফট অর সার্টেন প্রিভিলেজেস। এক্ষেত্রে যদি পেশেন্ট ভালো কাজ করে তাকে একটা টোকেন দেওয়া হচ্ছে,
এবং সেই টোকেনটা দিয়ে সে ভালো কোনো গিফট কিনতে পারে, ভালো কোনো খাবার কিনতে পারে বা অন্য কোনো কাজে ইউজ করতে পারে। এটা হচ্ছে পজিটিভ রিএনফোর্সমেন্ট। দুটো যে জিনিস দেওয়া হলো দুটোই কিন্তু ভালো। একটা হচ্ছে তাকে খাবার জিনিস দেওয়া হলো বা কোনো একটা টোকেন দেওয়া হলো, আবার কোনো তাকে গিফট বা ফুড বা তাকে প্রশংসিত করা হলো। এটা হচ্ছে পজিটিভ রিএনফোর্সমেন্ট। নেক্সট যেটা রয়েছে অপারেন্ট কন্ডিশনিং প্রসিডিওর টু টিচ নিউ বিহেভিয়ার। কোনো একটা নতুন বিহেভিয়ারের জন্য শেখানোর জন্য তাকে কি ট্রেনিং দেওয়া হচ্ছে? এখানে 3টে স্টেপ রয়েছে। এক হচ্ছে মডেলিং, 2 শেপিং অথবা চেনিং। মডেলিংয়ের মাধ্যমে কী বলা হচ্ছে? ইট ইজ এ মেথড অফ টিচিং বাই ডেমনস্ট্রেশন হোয়ার দ্য থেরাপিস্ট শোজ হাউ টু স্পেসিফিক বিহেভিয়ার ইজ পারফর্মড। মডেল এখানে কাজ করছে, কোন যে থেরাপিস্ট রয়েছে বা সাইকিয়াট্রিস্ট রয়েছে সে একজন থেরাপিস্ট বা মডেল হিসাবে কাজ করছে, অর্থাৎ তাকে দেখে পেশেন্টরা শিখবে। সেখানে থেরাপিস্ট একজন মডেল হিসেবে কাজ করছে। ধরো যে থেরাপিস্ট রয়েছে সে বলে দিল যে কীভাবে তুমি হ্যান্ডশেক করবে, কীভাবে কাকে ওয়েলকাম জানাবে, কীভাবে কাকে গ্রিটিংস করবে, এটা সে পেশেন্টকে দেখালো। পরবর্তীকালে পেশেন্ট তাকে দেখে দেখে এটা কিন্তু শিখে গেল এবং পরবর্তী শেখার পর সে যখন অন্য কাউকে গ্রিট করছে, যেমনভাবে থেরাপিস্ট তাকে শিখিয়ে দিয়েছিল, যেমন করে থেরাপিস্ট তাকে দেখিয়ে দিয়েছিল, যেমন করে থেরাপিস্ট তাকে বুঝিয়ে দিয়েছিল, সে সেটা পারফর্ম করছে। এটা হচ্ছে মডেলিং। শেপিং, ইন শেপিং বিহেভিয়ার ইজ রিএনফোর্সড স্টেপ বাই স্টেপ। এখানে কীভাবে কোনো একটা ব্যবহার করতে হবে, কীভাবে হ্যান্ডশেক করতে হবে সেটা তাকে দেখিয়ে দেওয়া হলো, শেপিং করে দেওয়া হলো। স্টেপ বাই স্টেপ কখন কীভাবে কথা বলবে, কখন হাত নাড়বে সেটা তাকে দেখিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে শেপিং। এবং চেনিং, চেনিং ইজ ইউজড হোয়েন এ পারসন ফেলস টু পারফর্ম এ কমপ্লেক্স টাস্ক। ধরো কোনো একটা কাজ কাউকে করতে দেওয়া হয়েছে কিন্তু সেটা তার কাছে কমপ্লেক্স মনে হচ্ছে, জটিল মনে হচ্ছে, তো সেক্ষেত্রে সেই কাজটাকে বিভিন্ন স্টেপে ভেঙে দেওয়া হবে এবং সে যদি প্রথম যে স্টেপটা সেটা শিখতে পারে তবেই তাকে নেক্সট স্টেপটা শেখানো হবে। চেনিংয়ের মাধ্যমে কোনো একটা স্টেপে স্টেপে ভেঙে দেওয়া হলো এবং প্রতিটা স্টেপকে আলাদা আলাদাভাবে শেখানো হচ্ছে। দেন দ্য কমপ্লেক্স টাস্ক ইজ ব্রোকেন ইন্টু নাম্বার অফ স্টেপস অ্যান্ড ইচ স্টেপস ইজ টট টু দ্য পেশেন্ট, এবং তারপর প্রতিটা স্টেপ তাকে শেখানো হয়। দুটো হয়ে গেল। 3 নম্বর যেটা রয়েছে অপারেন্ট কন্ডিশনিং প্রসিডিওর টু ডিক্রিজ ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ার। ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ারকে ডিক্রিজ করার জন্য, কমানোর জন্য যেগুলো ট্রেনিং দেওয়া হচ্ছে, এক হচ্ছে এক্সটিংশন। এক্সটিংশন অর ইগনোরিং মিনস রিমুভাল অফ অ্যাটেনশান। এক্ষেত্রে কোনো একটা পেশেন্টের থেকে আমরা অ্যাটেনশান সরিয়ে নিচ্ছি। ফর এক্সাম্পল, নট লুকিং অ্যাট দ্য পেশেন্ট, নট টকিং টু দ্য পেশেন্ট। ধরো কোনো একটা পেশেন্ট ইচ্ছা করে খারাপ কোনো ইঙ্গিত দিচ্ছে বা খারাপ কোনো বিহেভিয়ার করছে, সেক্ষেত্রে যে থেরাপিস্ট রয়েছে ইচ্ছা করে তার দিকে তাকাবে না, তার সাথে কথা বলবে না, এবং যে সমস্ত তার কাছে পেশেন্ট রয়েছে তাদেরকে বলা হবে তোমরা কেউ ওর সাথে কথা বলবে না, ওর দিকে তাকাবে না, ওর সাথে কেউ কিছু কথাও বলবে না। তো এভাবে বারংবার যদি আমরা তাকে ইগনোর করি, সে অটোমেটিক্যালি ভালো বিহেভিয়ার করবে, বা ভালো বিহেভিয়ার না করলেও তার যেটা মিসবিহেভিয়ার ছিল সেটা সে অটোমেটিক্যালি ছাড়তে বাধ্য হবে, কারণ সে খারাপ কাজটা করলে তার দিকে কেউ দেখছে না, তার সাথে কেউ কথা বলছে না। এটা হচ্ছে এক্সটিংশন। পানিশমেন্ট কি? পানিশমেন্ট ইজ গিভেন কন্ডিশনালি আপন দ্য বিহেভিয়ার। তার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে তাকে এই পানিশমেন্টটা দেওয়া হয়। পানিশমেন্ট শুড বি গিভেন ইমিডিয়েটলি অ্যান্ড কনসিস্টেন্টলি। পানিশমেন্ট তাকে সাথে সাথে দিতে হবে এবং কনসিস্টেন্টলি। সে যদি একটা কাজকে বারবার ধরে করে থাকে তো তাকে বারংবারই পানিশমেন্ট দেওয়া হবে। ধরো কেউ একজন ভুল করেছে, কোনো একটা পেশেন্ট কোনো একটা ভুল কাজ করে ফেলেছে, তো সেক্ষেত্রে তাকে ক্ষমা চাইতে হবে, শাস্তি দেওয়া হবে। এ হচ্ছে পানিশমেন্ট। নেক্সট রয়েছে টাইম আউট। টাইম আউট মিনস রিমুভিং দ্য পেশেন্ট ফ্রম রিওয়ার্ড ফ্রম দ্য পেশেন্ট। ফর এক্সাম্পল, এ চাইল্ড ইজ নট অ্যালাউড টু গো প্লে ইফ হি ফেলস টু পারফর্ম এ গিভেন ওয়ার্ক। এক্ষেত্রে টাইম আউট, কোনো একটা, আমরা সাধারণত বিকালের দিকে খেলা করি, তো কোনো একটা বাচ্চাকে যদি বলি তুমি তোমার কাজটা কমপ্লিট করো, তোমার পড়াশোনাটা কমপ্লিট করো, তবেই তোমাকে খেলতে যেতে দেওয়া হবে। তো বিকালের মধ্যে যদি সে পড়াশোনাটা না করতে পারে, তার যেটা কাজ ছিল সেটা যদি কমপ্লিট করতে না পারে, সেক্ষেত্রে তাকে খেলতে দেওয়া হলো না, অর্থাৎ তার টাইম আউট হয়ে গেল। সে কিন্তু বিকালের পর আর খেলতে যেতে পারবে না। টাইমটা ছিল তার বিকালের মধ্যে, যে পড়াশোনার কাজটা রয়েছে, হোমওয়ার্ক রয়েছে, তাকে কমপ্লিট করতে হবে বিকালের আগেই, তবেই সে বিকালে খেলতে যেতে পারবে, কিন্তু সে করেনি তাই খেলতে যেতে পারবে না। নেক্সট রয়েছে রেস্টিটিউশন। ইট মিনস ওভার ওয়ার্কিং, অর্থাৎ সে ভুল করেছে অল্প কিন্তু তাকে শাস্তি দেওয়া হচ্ছে বেশি। ইট মিনস ওভার ওয়ার্কিং। ফর এক্সাম্পল,
ইফ এ পেশেন্ট পাসেস ইউরিন ইন দ্য ওয়ার্ড, যদি কোনো একটা পেশেন্ট ওয়ার্ডের মধ্যে ইউরিন পাস করে, দেন হি হ্যাজ টু নট অনলি ক্লিন দ্য ডার্টি এরিয়া, সে তাহলে যেখানে ইউরিন করছে শুধু সেই জায়গাটা পরিষ্কার করতে হবে না, বাট অলসো মপ দ্য হোল ফ্লোর অফ দ্য ওয়ার্ড, তাহলে তাকে পুরো ওয়ার্ডের যতটা জায়গা রয়েছে পুরো জায়গাটাই পরিষ্কার করতে বলা হবে। অর্থাৎ তাকে ওভার ওয়ার্কিং করা হচ্ছে, যে জায়গাটাতে সে ইউরিন করেছে সেই জায়গাটাতে পরিষ্কার করতে হচ্ছে, তার সাথে পুরো ওয়ার্ডটাকে ক্লিন করতে হচ্ছে। এটা হচ্ছে বেশি শাস্তি দেওয়া হলো। ছিল আজকের নোট। আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না, কিন্তু ভিডিওটি একটু অনেকটাই লং হয়ে গেছে। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে।